এই গ্রামের মহিলারা কখনোই লাল রঙের স্ট্রবেরি খায়নি, কারণ এই গ্রামের লোকেরা লাল রঙকে খুবই ভয় পায় এবং এই লোকেরা লাল রঙের কোনো গাছপালা ফুল ফল দেখলে সেইটাকে উগড়ে সেইটাকে মাটিতে পুঁতে দেয়। এই গ্রামের লোকেরা কখনোই এই গ্রামের বাইরে যেতে পারে না, কারণ এতে তাদের জীবনও চলে যেতে পারে। আসলে গ্রামের চারপাশে একটি গভীর ও ভয়ানক জঙ্গল রয়েছে, যেখানে খুবই বিপজ্জনক আকৃতির দানব ও শয়তানেরা বাস করেন। বহু বছর আগে এই গ্রামের পূর্বপুরুষরা সেই দানব এবং শয়তানদের সাথে একটি চুক্তি করেছিলেন যে এই গ্রামের কোনো গ্রামবাসী বনে না যাওয়া পর্যন্ত শয়তানরা এই গ্রামের মানুষদের কোনো ক্ষতি করবে না। কিন্তু একদিন লুকাস নামের এই ছেলেটি বনের ভিতরে গিয়ে লাল রঙের ফল নিয়ে এসেছিল, যার জেরে শয়তান এবং মানুষের মধ্যে সেই চুক্তি ভেঙে যায় এবং সেই রাতে একটি ছেলে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং যখন সে নিচে তাকায় তখন সে দেখতে পায় যে একটা বড় দৈত্য তাদের গ্রামে প্রবেশ করছে। তাই সে সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত গ্রামবাসীদের জাগানোর জন্য বড় একটি ঘন্টা বাজায়। এই ঘন্টার শব্দ শুনে গ্রামবাসীরা সেই দৈত্যের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়তে শুরু করে। এই গ্রামে বসবাসকারী ইভ নামের একটি অন্ধ মেয়ে দৈত্যর গর্জন শুনে খুবই ভয় পেয়ে যায় এবং শয়তানও তার দিকে এগিয়ে যাচ্ছিল। এবার আসুন জেনে নিই এই গল্পের পুরো ঘটনা। বন্ধুরা, এই গল্পের শুরুতে এইখানে আমরা ট্রান্সিলভেনিয়া নামে একটি গ্রামকে দেখতে পারি। এই গ্রামে সবকিছু খুবই ভালো ছিল, কিন্তু এই গ্রামের ভেতর থেকে কেউই কোনোদিন বাইরে যায়নি। এই গ্রামের চারিদিকেই প্রচুর পরিমাণে উঁচু উঁচু পাঁচিল রয়েছে, এমনকি সেইখানের মধ্যে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেইটার উপর থেকে সব সময় কেউ না কেউ নজরদারি চালাচ্ছে। এই গ্রামটা আসলে বড় একটা জঙ্গলের মাঝামাঝি অবস্থিত ছিল, আর সেই কারণে অন্যান্য কোনো গ্রাম বা শহরের সাথে এই গ্রামের কানেক্ট ছিল না। এমনকি আপনি জানলে অবাক হবেন, এই গ্রামের ভেতরে কোনো টাকা পয়সা চলে না, আর এই গ্রামের ভিতর প্রত্যেকে অনেক বেশি সম্মান করে। এমনকি এই গ্রামের মধ্যে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারে, কিন্তু এই বিয়ের একটা নিয়ম ছিল, যদি কোনো ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে তাহলে তারা বিয়ের আগে একে অপরকে কোনো দিনও ছুতে পারবে না। এই গ্রামে যত সিনিয়র এবং বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের সকলকে এন্ড্রাস বলা হয়, আর এমনই এক এন্ডাস যে তার ছেলেকে হারিয়েছে, কারণ শরীর খারাপ হওয়ার কারণে সে মারা গেছে। আসলে এই গ্রামে সেই রকম খুব একটা ভালো ডাক্তার বা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে কারো যদি কখনো শরীর খারাপ হয় তাহলে তাকে বিনা চিকিৎসাতেই মারা যেতে হয়। পরের দিন সকালে তাদের সকলকে আমরা দেখি একসঙ্গে বসে খাবার খেতে। তখনই তারা জঙ্গলের ভেতর থেকে কিছু বিটকট আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তারা সকলে ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু সেইখানেই আমরা নোয়া নামের একটা ছেলেকে দেখতে পারি, যার মানসিক অবস্থা অস্থিতিশীল, আর সেই একমাত্র ছিল যে ওই আওয়াজগুলোকে শুনে হাসতে শুরু করে। কিন্তু ওইখানে ওই ছেলেটাকে নিয়ে কেউই আর কি ঠাট্টা করে না, কারণ এই গ্রামের লোকেরা প্রত্যেককে একে অপরকে ভীষণ সম্মান করে। পরের দিন সকাল হলে ওই গ্রামের লোকেরা একটা মৃত জন্তুকে দেখতে পায়। এরপরে ওই গ্রামের সমস্ত এন্ডার্সরা মিলে একটা মিটিং ডাকে, আর সেইখানে তারা এইটাই ডিসকাস করে যে এই জন্তুটাকে কে মারতে পারে। আর সেই মুহূর্তে আমরা ওই গ্রামেরই একটা জোয়ান ছেলে লুসিয়াসকে দেখতে পারি, আর সে তখন ওই গ্রামের সকল এল্ডার্সদের সামনে সে রিকোয়েস্ট করে যে সে এই গ্রামের বাইরে যেতে চায়, কারণ সে মেডিকেল ফ্যাসিলিটি বাইরে থেকে এই গ্রামের মধ্যে সে নিয়ে আসতে চায়। সে তাদেরকে বলে যে আমাদের গ্রামের চারিপাশে আরো অনেক গ্রাম রয়েছে, আর এই সবেমাত্র আমরা আমাদের একজন বন্ধুকে এই মেডিকেল ফ্যাসিলিটির কারণে হারিয়ে ফেলেছি। আজ যাতে ভবিষ্যতে এমন কিছু না হয় এজন্যই আমি বাইরে যেতে চাই। কিন্তু তখন লুসিয়াসের এই রিকোয়েস্টটাকে সেইখানে কোনো এল্ডার্সই মানে না। এরপর আমরা ওই গ্রামেরই একজন মেয়েকে দেখি যার নাম আইরি ছিল, এবং সে চোখে দেখতে পেত না, কিন্তু তার সিক্স সেন্স ভীষণ শার্প ছিল, এবং সে নোয়ার সঙ্গে লুসিয়াসের কাছে যায়। আইরি লুসিয়াসকে বলে, আমি জানি তুমি আমার হাত কেন ধরো না, কারণ তুমি আমায় ভালোবাসো। আর এই কথাটা সত্যি ছিল যে লুসিয়াস আইরিকে ভালোবাসতো। আর আমরা লুসিয়াসের কাছে তখন লোহাকেও দেখতে পারি। লুসিয়াস তখন লক্ষ্য করে লোহার হাতে সেই লাল ফলগুলো রয়েছে যেটা তাদের গ্রামের বাইরে জঙ্গলে পাওয়া যায়, এবং তাদের গ্রামে লাল রং একেবারে এলাও নেই। সেই গ্রামে যখনই কোনো লাল রঙের জিনিস দেখা হয় আর তখনই সেইটাকে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয়। আর তখনই লুসিয়াস এইটা দেখে বুঝে যায় যে নোহা তার গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছিল, এবং সেই শয়তানেরা যারা সেই জঙ্গলে বাস করে তারা নোহাকে কোনো ক্ষতি করেনি। এইটা দেখে তখন লুসিয়াসের মনে একটু সাহস আসে, এবং সে আবারও এল্ডার্সদের কাছে গিয়ে জানায় যে সে লোহার হাতে সেই জঙ্গলে পাওয়া লাল ফলগুলোকে দেখেছে, এবং নোহার সরলতা দেখে সেই জঙ্গলের শয়তানেরা তার কোনো ক্ষতিই করেনি, এবং আমিও সেই শয়তানদেরকে ভয় পাই না। এজন্যই আমি পাশের কোনো গ্রামে গিয়ে আমি সেইখান থেকে মেডিকেল
মেডিকেল ফ্যাসিলিটি আমার গ্রামে আনতে চাই। কিন্তু আবার সে এল্ডাসরা লুসিয়াসের এই রিকোয়েস্টটাকে মানা করে দেয়। লুসিয়াসের মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, সে তার এই গ্রাম থেকে বাইরে গিয়ে অন্য গ্রাম থেকে মেডিকেল ফ্যাসিলিটি তার গ্রামে নিয়ে আসবে। সেই কারণে সে সকলের মানা করা সত্ত্বেও লুসিয়াস পরের দিন সকালবেলা তার গ্রামের বাউন্ডারি পেরিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করে এবং সে জঙ্গলে প্রবেশ করা মাত্রই লুসিয়াস তার চোখের সামনে একটা শয়তানের ছায়া লক্ষ্য করে। লুসিয়াস এরপরে আবার তার গ্রামে ফিরে আসে। এরপরে সেই রাতে ওয়াচ টাওয়ারের উপরে যে গার্ডরা ছিল সে তার ওয়াচ টাওয়ারের নিচে আবার একটা শয়তানকে দেখতে পারে যে সে শয়তান গ্রামের ভিতরে ঢুকছে। এই সব জিনিস দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেইখানে যে বেলটা ছিল সেইটাকে সে জোরে জোরে বাজাতে থাকে। সেই ঘন্টার আওয়াজটা শুনেই সেই গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সেইখানে সবার বাড়ির নিচে একটা বেসমেন্ট রয়েছে এবং তারা যখনই বিপদের আশঙ্কা করে তখনই তারা নিজেদেরকে সেই বেসমেন্টের ভিতর লক করে দেয়। সেইখানে আমরা আইরিকে দেখতে পারি যে এখনো বেসমেন্টে ঢুকেনি এবং সে লুসিয়াসের জন্য সেইখানে অপেক্ষা করছিল। আর তখন লুসিয়াসে সে আইরির হাত ধরে তাকেও বেসমেন্টে নিয়ে যায় এবং সারা রাত সকলেই সেই বেসমেন্টের ভিতরে কাটায় এবং তারা তাদের বাড়ির বাইরে থেকে সেই মনস্টারদের আওয়াজ শুনতে থাকে। পরের দিন সকালে আবার যখন তারা ওই বেসমেন্ট থেকে বাইরে বের হয় তারা দেখে যে ওই শয়তানগুলো তাদের বাড়ির বাইরে একটা লাল রঙের মার্কিং করে গেছে। এইটা দেখে সমস্ত লোকেরাই বুঝতে পেরে যায় যে শয়তানদের সাথে হওয়া সেই চুক্তিটা এখন সম্পূর্ণরূপেই ভেঙে গেছে এবং এইটা শুধুমাত্র তাদের জন্য ওয়ার্নিং ছিল। এরপরে সেইখানে থাকা সমস্ত এল্ডাসরা মিলে সেইখানে গ্রামবাসীদের নিয়ে একটা জরুরি মিটিং বসায়। আর তারা এইটা বুঝে উঠতে পারে না যে এই চুক্তিটা ভাঙলোটা কিভাবে। সেইখানে লুসিয়াস তার ভুলটা সকলের সামনে মেনে নেয়। সেইখানে সে বলে যে সে তাদের সকলের কথা অমান্য করে সে গ্রামের বাউন্ডারির বাইরে গিয়েছিল আর সেইখানে সে একটা শয়তানকে শশককে দেখে আর হয়তোবা সেই কারণেই তাদের মাঝে হওয়া চুক্তিটা ভেঙে গেছে। সকলে সেইটা জানতো যে লুসিয়াসের ইন্টেনশনটা এই গ্রামের ভালোর জন্যই ছিল, সেই কারণে তাকে সেইখানে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু তাকে একটা শর্ত দেওয়া হয় এবং সেই শর্তটা ছিল যে সে যেন এই গ্রামের বাউন্ডারির বাইরে কোনো দিনও পা রাখবে না। আর এরপরে আমরা দেখতে পারি যে ওই গ্রামে আইরির বোনের বিয়ে রয়েছে আর সেই কারণে ওইখানে সকলে মিলে ভীষণ মজা করে। আর তারপরেই তারা যখন নিজেদের বাড়ি ফিরে আসে তারা তখন দেখে যে ওই শয়তানেরা জন্তুগুলোকে মেরে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রেখেছে। আর এইটা দেখেই তারা বুঝতে পারে যে শয়তানেরা হয়তো বা আজকে রাতে তাদের গ্রামে আবারও আক্রমণ করবে। সেই কারণে লুসিয়া সোজা চলে যায় আইরির বাড়িতে আর সেইখানেই বসে তারা একে অপরকে কথা দেয় যে তারা খুব শীঘ্রই বিয়ে করে নেবে। পরের দিনই নোহা এই ব্যাপারটা জানতে পারে এবং এইটা শুনে সে ভীষণই ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকে নোহা আইরিকে পছন্দ করত আর তাই সে বদলা নেওয়ার জন্য সে সোজা লুসিয়াসের বাড়িতে গিয়ে ছুরি দিয়ে তাকে আহত করে দেয়। লুসিয়াসের অবস্থা এখন ভীষণ খারাপ হয়ে গেছিল আর এই গ্রামে কোনো মেডিকেল ফ্যাসিলিটিও নেই যে তার ট্রিটমেন্ট করা হবে। এরপরেই আমরা দেখি এল্ডাসরা নোহাকে এল্ডার রুমে বন্দি করে দেয় আর এইটা এই গ্রামের এমন একটা ঘর ছিল যেইখানে লোকেদের পানিশমেন্ট দেওয়ার কারণে বন্ধ করে রাখা হতো, মানে এক প্রকার জেল এইটা। এবং নোহাকে প্রায়শই সেই গ্রামের ওই ঘরে বন্দি করে রাখা হতো কারণ সে হরহামেশাই সেইখানে কোনো না কোনো গন্ডগোল বাঁধিয়ে রাখতো। আর অন্যদিকে আইরি যখন লুসিয়াসের ব্যাপারে জানতে পারে সে ভীষণ ভেঙে পড়ে আর সেইখানে আমরা তার বাবা এডওয়ার্ডকে দেখতে পারি যে ওই এল্ডার্সদের মধ্যেই একজন ছিলেন। সে তখনই আইবির কাছে গিয়ে বলে, তুমি যখন তোমার চোখের দৃষ্টি হারাও তখনও আমি কিছু করতে পারিনি আর আজ আমি তোমার জন্য জঙ্গলে যাব। কিন্তু সেইখানে এডওয়ার্ডের স্ত্রী তাকে এই কাজটা করতে বাধা দেয়। সেখানে সে এডওয়ার্ডকে বলে সে এই কাজটা করতে পারবে না কারণ তাহলে শয়তানদের সাথে হওয়া সেই চুক্তিটা সম্পূর্ণরূপেই ভেঙে যাবে। কিন্তু আইডি এখানে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই জঙ্গল পার করে অন্য গ্রামে গিয়ে মেডিকেল ফ্যাসিলিটি তাদের গ্রামে নিয়ে আসবে এবং এই কাজটাতে তার বাবা এডওয়ার্ডও তাকে সম্মতি দেয় এবং তারা সকল এল্ডাসদের বিরুদ্ধে গিয়ে সে তার মেয়েকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু আইবি সেই গ্রামের বাউন্ডারিটা পার করবার আগেই তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় এবং তাকে এই গ্রামের সমস্ত ইতিহাস এবং রহস্যের ব্যাপারে খুলে বলা হয় আর এইগুলা আজ পর্যন্ত কাউকেই কোনোদিনও বলা হয়নি। আইবির সঙ্গে সেই গ্রামের আরো দুইজন ছেলেকে পাঠানো হয় কিন্তু তাদের চোখে মুখে
মুখে ভয় স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেইখানে আইবির মুখে কোনো ভয়ই ছিল না এবং সে তাদের ওই জার্নিটাকে লেট করে। আসলে আইরির বাবা যখন তাকে এই রহস্যের কথাগুলো বলার জন্য একটা ঘরে নিয়ে যায়, তখন সে তাকে জানায় যে এইখানে কোনো মনস্টার নেই। আসলে ওই এল্ডার্সদের মধ্যেই কেউ একজন শয়তানের ড্রেস পরে তাদেরকে ভয় দেখাতো, আর এই কাজটা তারা এই কারণেই করতো যাতে করে তারা কেউ যেন এই গ্রাম থেকে কোনোদিন বাইরে না বের হয়। আর যেহেতু আইরি এখন এই সত্যি কথাটা জানতে পেরে গেছে, যেই কারণে তার মনে এখন আর কোনো ভয় নেই। আইরির সঙ্গে আরো যে দুইজন এসেছিল তারা তখন ওইখানে ওই শয়তানগুলোর গলার আওয়াজ শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন তারা সেইখান থেকে তাদের গ্রামে ফিরে যেতে চায়। আইরি এইবারও সেইখানের মধ্যে একটুও ভয় পায় না, কারণ তার বাবা তাকে জানিয়ে দিয়েছিল যে সেই আওয়াজগুলো একটা স্পেশাল ধরনের ডিভাইস থেকে বের হয়, যেগুলোকে তারা কিনা জঙ্গলের কাছে লাগিয়ে রেখেছিল এবং সেইখান থেকে হাওয়া বইলে এই বিটকট ধরনের আওয়াজগুলো বের হয়। আর এইদিকে ওই গ্রামের সমস্ত এল্ডার্সরা এল্ডারদের উপরে প্রচন্ড পরিমাণে রেগে গেছে। তারা তাকে বলে যে আমরা বছর বছর ধরে এইখানের মধ্যে একটা সুরক্ষিত জায়গা তৈরি করেছি, কিন্তু তুমি তোমার মেয়েকে জঙ্গলের ভিতর পাঠিয়ে দিয়ে সবকিছুই ভেস্তে দিলে। এখন এই সিগারেট জায়গাটার ব্যাপারে সকলেই জানতে পেরে যাবে। কিন্তু তখনই এডওয়ার্ড তাদেরকে বলে যে এমন কিছুই হবে না, কারণ আমি আমার মেয়েকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা আইরিকে দেখতে পারি যে কিনা এখন জঙ্গলে এগিয়ে চলেছে, আর তখনই সে একটা গর্তের কাছে এসে পৌঁছায়, আর সেইখানের মধ্যে সে একটা শয়তানের আওয়াজ পায়। আর বাবা তাকে বলে তো দিয়েছিল যে জঙ্গলে কোনো শয়তান নেই, কিন্তু তাদের গ্রামে একটা কথা ভীষণ ভাবে রুটে বেড়ায় যে একটা সময় নাকি এই জঙ্গলে সত্যি শয়তানের আনাগোনা ছিল এবং তারা মানুষদের হাব ভাব একেবারেই নকল করত। আর এইটাকে পরীক্ষা করে দেখার জন্য আইরি তার হাতে একটা লাঠি তুলে সেইটাকে ভেঙে ফেলে। ঠিক সে তার সামনে থেকেও সেই লাঠি ভাঙার আওয়াজটাকে শুনতে পায়, আর এরপরে সে একটা পাথর তুলে সামনের দিকে ছোড়ে এবং ঠিক সামনে থেকেও কেউ একটা তার দিকেও পাথর ছোড়ে। আর এইটা দেখে আইরি তখন বুঝে যায় যে তার সামনে সেই শয়তান দাঁড়িয়ে আছে, আর তখন সে সঙ্গে সঙ্গে সেইখান থেকে ভয় পেয়ে পালাতে থাকে। আর এরপরেই আমরা সেই আইরির সামনে সেই শয়তানটাকে দেখতে পারি যে আইরিকে ফলো করছে। আর আইরি সেন্সেস গুলো এতটা স্ট্রং ছিল যে সে কোনোভাবে সেই মনস্টারটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। আইরি সেইখান থেকে পালাতে পালাতে সেই গর্তটার কাছে চলে আসে যেইখানে সে একটু আগে পড়ে যাচ্ছিল, এবং সে ভালো করেই জানতো যে সেই শয়তানটা তাকে ফলো করছে। আর সে যখনই তাকে ধরতে আসে সঙ্গে সঙ্গেই আইরি সেইখান থেকে সরে যায় এবং সেই মনস্টারটা সেইখানে গর্তের ভিতর পড়ে যায়। আর অন্যদিকে আমরা সেই গ্রামে এল্ডার্স গুলোকে দেখি যারা সেই হোয়াইট রুমে গিয়ে দেখে যে সেইখানে নোয়া নেই, আর সেইখানেরই আর একটা সিগারেট রাস্তা ছিল। আর সেইটাকে খুলে তারা তখন দেখে যে সেইখানে অনেক জন্তুর চামড়া পড়ে রয়েছে। এর মানে তাদের গ্রামে যতগুলো জন্তুর তারা মৃতদেহ দেখতে পাই সেইগুলোকে এল্ডার্সরা নয় বরং নোয়াই মেরেছে। এরপরেই আমরা জানতে পারি যে নোয়ার কাছেও সেই এল্ডার্সদের মতো একটা কস্টিউম ছিল, যেইটাকে পরে নোয়াও ওই জঙ্গলে মনস্টার সেজে ঘুরে বেড়াতো। এর মানে নোয়া সেই এল্ডার্সদের রহস্যের ব্যাপারে জানতো, এই কারণে সে ভয় না পেয়ে যে কোনো মুহূর্তে সেই জঙ্গলে চলে যেতে পারতো। আসলে ওই এল্ডার্সরা যেভাবে এই গ্রামের লোকেদের বোকা বানাতো ঠিক সেইভাবেই নোয়া সেই এল্ডার্সদেরকেও বোকা বানাতো। এবং সে যখন এটা জানতে পারে যে আইরিকে লুসিয়াস বিয়ে করবে, তখনই সে রেগে মেগে সে লুসিয়াসকে মারার চেষ্টা করে। আর এরপরেই সে শয়তানদের কস্টিউম পরে আইরিকে জ্বালাতন করতে সেই জঙ্গলে চলে যায়, কিন্তু এখন সে ওই গর্তটার ভেতরে পড়ে মারা যায়। এরপরেই আমরা আইরিকে দেখি যে তার বাবার বলে দেওয়া রাস্তাতে আগে এগোতে থাকে এবং খানিকটা দূরে যাওয়ার পরেই সে একটা উঁচু পাঁচিল দেখতে পায় এবং সেটাকে টপকে বাইরে আসার পরেই সেইখানে আমরা একটা রাস্তা দেখতে পারি। আর তখনই সেইখানে ওয়াইল্ড লাইফ ফরেস্টের অফিসারেরা এসে গাড়ি থেকে নেমে তাকে রেস্কিউ করে। আর এইখানে এই গল্পের বড় সড়ো একটা রহস্যের উন্মোচন হয়। আসলে এরা কোনো 19 সেঞ্চুরিতে বসবাস করছে না, বরং এটা 21st সেঞ্চুরি। এবং সেই অফিসারটা এইটা শুনে অবাক হয়ে যায় যে তারা ওই পাঁচিলের ওপারে বসবাস করে, কারণ ওই পাঁচিলের ওপারে জায়গাটা একটা এনিমেল সেঞ্চুরি, সেই কারণে সেইখানে কেউ কখনোই যায় না। এমনকি এই জঙ্গলের উপর দিয়ে কোনোদিন কোনো প্লেনও ওড়েনি, কারণ এর উপর দিয়ে কোনো রোডই নেই। আর সেই কারণে সেইখানকার থাকা গ্রামবাসীরাও কোনোদিন বুঝতেই পারেনি যে তারা 19 সেঞ্চুরিতে নয়, যে তারা 21st সেঞ্চুরিতে বাস করছে। এরপরে আমরা আইরিকে দেখতে পারি যে তার বাবার লিখে দেওয়া একটা চিঠি এবং একটা সোনার ঘড়ি ওই পুলিশটার হাতে ধরিয়ে দেয়। সেই পুলিশ অফিসারটা তার সিনিয়রকে এই ব্যাপারেই বলতে চাইছিল, কিন্তু সে আইবির ওই সরলতা দেখে সে কাউকে কিছু বলতে চায় না এবং তার থেকে সে ওই ঘড়ি এবং চিঠিটা রিসিভ করে। এবং আইবি যেহেতু পুলিশটাকে জানিয়েছিল যে তার কিছু মেডিকেল ফ্যাসিলিটির
প্রয়োজন রয়েছে, সেই কারণে সে কিছু ওষুধ এনে তার হাতে দিয়ে দেয়। আর এরপরে আইরিশ সেই ওষুধগুলোকে নিয়ে সে তার গ্রামে ফিরে আসে এবং সেই ওষুধগুলোকে দিয়ে লুসিয়াসকে ঠিক করা হয়। আর তারপরে সে লুসিয়াসকে জানায় যে সে জঙ্গলে মনস্টার দেখেছে, কিন্তু এখন সে মারা গেছে। যেটা শুনে নোয়ার বাবা মা বুঝতে পেরে যায় যে নোয়া এখন আর বেঁচে নেই, কিন্তু এই ব্যাপারে তারা কাউকে কিছুই জানায় না। আর এরপরেই আমরা দেখি যে সেই গ্রামবাসীদের মনে যে সেই শয়তানের ভয়টা এখনো প্রথমের মতোই রয়েছে। কিন্তু এইবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই গ্রামের এল্ডার্সরা এই গ্রামটাকে এমন ভাবে কেন বানিয়েছে। আসলে 1972 সালে এডওয়ার্ড যখন প্রফেসর ছিলেন তখন সে এমন অনেক মানুষকে দেখেছে, তাদের সমস্যা ছিল তাদের জীবনের দুঃখ এবং কষ্ট, এবং তাদের জীবনে যত দুঃখ কষ্ট ছিল সেটা এই দুনিয়ার জন্যই। আর এই পৃথিবীতে এতটাই ক্রাইম রেট বেড়ে গেছে যার কারণে তারা অনেক আপনজনকেই হারিয়ে ফেলেছে। আর তাই তারা সকলে মিলেই একটা প্ল্যান বানায়। আর তখনই তারা এই গ্রামের আবিষ্কার করে, যেইখান থেকে কেউই এই গ্রাম থেকে কোনোদিনও বাইরে যেতে পারবে না। আর এই সাথেই এই মুভিটিও এইখানের মধ্যেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নেক্সটে কি ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেইটা কমেন্ট করে জানান।